আজকের আলোচনার বিষয় দেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। জামায়াত ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই, এ ধরনের নানা কথা বলে এসেছেন। তারেক রহমান প্রথম পরীক্ষা ব্যর্থ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। জামায়াতের আমির পতিতা বলেছেন নারীদেরকে। সারসংক্ষেপে এই না টেনে মূল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। দামামা বেজেছে দেশ জুড়ে। রাজনৈতিক মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচররা। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, নির্বাচনে 78টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ওঁত পেতেছিল এই মুহূর্তটির জন্য। তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে। অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট। বিএনপির এই বিদ্রোহী জোটের শরিক দলগুলোর কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন। বিএনপি এবার 292টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে এবং শরিকদের জন্য ছেড়েছে মাত্র 8টি আসন। এই সীমিত আসনের মধ্যেও আবার নানা বিতর্ক তৈরি হয়েছে। যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নিষ্ক্রিয় নেতাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে, ঝালকাঠি, নাটোর, শেরপুর বা কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহীদের একটি অংশকে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনড় অবস্থানে আছেন। প্রার্থীরা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় এখন ব্যালট পেপারে 98 জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জলজল করবে। তার মানে হলো ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাবেন তখন ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তিনি। এই দিক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। দলের ভেতরে এবং বাইরে তারা এটি জাহির করার চেষ্টা করছে যে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না। কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন। বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এই অঞ্চলের 94টি আসনের মধ্যে মাত্র 5 থেকে 6টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল। কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার গুড়কে এখন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই দুই বিভাগের 35টি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শীষের অন্তত 15 থেকে প্রায় নিশ্চিত। আর এই পরিমাণ ভোট কমলেই জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন। জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতি সুযোগ বয়ে এনেছে। বিএনপির অভ্যন্তরে এই বিদ্রোহের আগুন কেন নেভানো গেল না তা নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে, যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, রাজপথে লড়াই করেছেন। তাদের মূল্যায়ন না করে উৎপন্ন নেতাদের গুরুত্ব দেওয়ায় ক্ষোভের অনল ছড়িয়ে পড়েছে। এই ক্ষুব্ধ নেতারাই এখন স্বতন্ত্র ব্যানারে মাঠে নেমেছেন। তারা শুধু নির্বাচনই করছেন না, বরং বিএনপির প্রাতিষ্ঠানিক ভোট ব্যাংক বিএনপি মনোনীত প্রার্থীরা একদিকে যেমন রাজপথের প্রতিপক্ষকে মোকাবেলা করছেন, অন্যদিকে ঘরের ভেতরেই ছায়া যুদ্ধ লড়তে হচ্ছে তাদের। নজরুল ইসলাম খানের মতো হেভিওয়েট নেতারা বিষয়টিকে জনপ্রিয়তার লড়াই বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবের জমিন বিএনপির জন্য ক্রমশ পিচ্ছিল হয়ে উঠছে। জামায়াত ঠিক এই জায়গাতেই নিজেদের শক্তির সংহতি ঘটাচ্ছে। দেশের পশ্চিমাঞ্চলে জামায়াতের প্রভাব চিরকালই বেশি ছিল। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের 108টি আসনের মধ্যে তারা 101টিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই অঞ্চলটি জামায়াতের কাছে তাদের প্রধান দুর্গ হিসেবে পরিচিত। তবে এই দুর্গ আরও বেশি শক্তিশালী হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। রংপুর বিভাগের 33টি আসনের 4টি এবং খুলনার 36টি আসনের 11টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন সক্রিয়। ফলে যে আসনগুলোতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডা ফুটে চলে গেছে বলে তথ্য এসেছে গণমাধ্যমে। ধানের শীষের ভোট বিদ্রোহী আর মূল প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাওয়ার অর্থ হলো জামায়াতের জয়ের পথ পরিষ্কার হয়ে যাওয়া। রাজবাড়ী বা বরিশালের মতো জায়গাগুলোতেও জামায়াত এখন বড় ধরনের চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের এই কৌশলী জয়ের স্বপ্ন বিএনপির বিদ্রোহীদের মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে জামায়াতের কোনো আসন জেতার রেকর্ড না থাকলেও এবার তারা খুব গুরুত্ব দিয়ে মাঠ সাজিয়েছে। শেরপুর 1 এবং ময়মনসিংহ 6 আসনের মতো জায়গাগুলোতে জামায়াতের নিজস্ব একটি শক্তিশালী ভোট ব্যাংক গড়ে উঠেছে। বিশেষ করে শেরপুর 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সরব উপস্থিতি জামায়াত প্রার্থী রাশিদুল ইসলামকে বাড়তি মাইলেজ দিচ্ছে। সেখানে বিএনপির মূল প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্য এখন লড়াইটা অস্তিত্ব রক্ষার, কারণ তার নিজ দলেরই সাবেক নেতারা এখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন। জামায়াত এই সুযোগে নিজেদের সুসংহত ভোটারদের ব্যবহার করে জয় ছিনিয়ে আনার স্বপ্নে বিভোর। ঠিক একইভাবে ঢাকা 14 আসনে বিএনপির কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে গুম হওয়া পরিবারের প্রতিনিধি সানজিদা ইসলাম তুলির জন্য পটার আরমানের গ্রহণযোগ্যতা বাড়ছে কেবল বিএনপির 2 প্রার্থীর লড়াইয়ের কারণে। জামায়াতের শরিক দলগুলো এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির বিদ্রোহীদের উপর ভরসা করছে। এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং এবি পার্টির প্রার্থীরা যেখানে লড়ছেন সেখানেও বিএনপির বিদ্রোহীরা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। মৌলভীবাজার 4 আসনে বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় নেতা যখন বিদ্রোহী হয়ে দাঁড়ান তখন সরাসরি লাভবান হয় এনসিপি বা জামায়াত জোটের ছোট দলগুলো। হবিগঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র দেখা গেছে। ধানের শীষের একনিষ্ঠ সমর্থকরা যখন দেখেন তাদের প্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তখন তারা দ্বিধায় পড়ে যান। এই দ্বিধার ফল হিসেবে মূল প্রার্থীর ভোটের ঝুলি খালি হয় আর সেই ব্যবধানে জামায়াত বা তাদের শরিকরা এগিয়ে যায়। চট্টগ্রামে দাঁড়িয়েছে। চূড়ান্ত বিচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা তারা গত 3 দশকে পায়নি।
আওয়ামী লীগহীন নির্বাচনে জামায়াত নিজেকে দ্বিতীয় বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আর তাদের এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে বিএনপির বিদ্রোহীরা। বিএনপি যদি দ্রুত এই কোন্দল নিরসন করতে না পারে, তবে ভোটের দিন শেষে দেখা যাবে জামায়াত কেবল তাদের হারানো আসনগুলোই উদ্ধার করেনি, বরং বিএনপির দুর্গগুলোতেও নিজেদের পতাকা উড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি জামায়াত শুরু করেছে, তার চূড়ান্ত ফল দেখার জন্য এখন শুধু ব্যালট গণনার অপেক্ষা। বাংলাদেশের নিউজ সেই আমেরিকায় নিয়ে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এমন এক মন্তব্য করেছেন যে মন্তব্যকে নিশ্চিতভাবে তার আরেকটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করতে হয়। মাহফুজ আলম এ ধরনের মন্তব্য করে সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস তুলে নেন। তবে এইরকম একটা মন্তব্য তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে করবার পর আপাতত তার পক্ষে সেই মন্তব্য তুলে নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তিনি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমান বিএনপি তাকে এই প্রস্তাব দিয়ে রেখেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদাতেই আগামী সরকারে কোনো একটা পদ পাবেন। সেটা যদি সরাসরি মন্ত্রী নাও হয়, তাহলে হয়তো উচ্চকক্ষে তাকে হয়নি, গণভোটে জুলাই সনদ পাস হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু এই ভাগাভাগির নির্বাচনে তার মানে এরা প্রত্যেকে এমনকি উচ্চকক্ষের আসনগুলো এরই মধ্যে ভাগ করে নিয়েছে। মাহফুজ আলম উপদেষ্টা পদ ছেড়েছেন বটে, কিন্তু BDNews24.com সবেই এই খবর ছেপেছে যে 2 মাস আগে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সরকারি বাসাতেই আছেন আসিফ এবং মাহফুজ আলম সেই সরকারি বাসায় আছেন সেটা অস্বীকার করেন নাই BDNews24-কে। তিনি বরং বলেছেন যে উত্তরায়ণ 3 নামের যে ডুপ্লেক্স বাংলোতে হেয়ার রোডে বাস করছেন মাহফুজ আলম, তাও বাকি নাই। কিন্তু মাহফুজ আলম এখনো জায়গা খুঁজে পান নাই যে তিনি কোথায় যাবেন। কারণ ধারণা করি এই সাক্ষাৎকারটির পর যে মাহফুজ আলম এখন অপেক্ষা করবেন মন্ত্রীর বাড়ি থেকেই আবারও মন্ত্রী পদমর্যাদায় চলে যাওয়া যায় কিনা। তার মানে এই যে উচ্চকক্ষের পরিকল্পনাটা ফেদেছেন মাহফুজ আলমরা নতুন বন্দোবস্তের নামে, জুলাই সনদের সংস্কার প্রস্তাবের নামে, সেটা এ কারণেই তারা করেছেন যে তাদের মতো যারা কিনা হঠাৎ কোথা থেকে এসে একেবারে ক্ষমতার কেন্দ্রে বসে এখন নিরাপদে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না দেশের মধ্যে, তাদেরকে আসলে মন্ত্রী পদ ছাড়া বা মন্ত্রী পাড়া ছাড়া আর নিরাপত্তা দেওয়া যাবে কোথায়। তখন এই হিসাবও মিলে যায় যে এই যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান থেকে শুরু করে খলিলুর রহমান, ফায়েজ তাইয়াতি বর্গ আছেন, তাদের জন্য ওই যে 9000 বর্গফুটের ফ্ল্যাট তৈরি হচ্ছে না, সেই এত ফ্ল্যাট দিয়ে কি হবে এই প্রশ্ন যখন সংবাদ মাধ্যম করছে, তখন ইউনূস সরকার জানে, মাহফুজ আলম জানেন, তারেক রহমান জানেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানেন, যারা ভাগাভাগি করে এই নির্বাচনটা করছেন যে তাদের আসলে কত মন্ত্রী পর্যায়ের ফ্ল্যাট প্রয়োজন হবে। কারণ যাদের মন্ত্রিত্ব দেওয়া যাবে না তাদেরকে তারা তখন উচ্চকক্ষ বানিয়ে সেই উচ্চকক্ষের সদস্য পদ দেবে। মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন, এটা কিন্তু একটা জল্পনা বরাবর ছিল। কারণ মাহফুজ আলমের বাবা তিনি সেই ইউনিয়ন বিএনপির নেতা, এই 2025-এও তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এই উপদেষ্টা মাহফুজের বাবা। কাজেই কথা ছিল বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তো নির্বাচন যতই এগিয়ে আসতে থাকলো মাহফুজ আলম বলতে থাকলেন যে তার নির্বাচনে তেমন আগ্রহ নাই। ঢাকা স্ট্রিমকে দেওয়া এই সাক্ষাৎকারেও তিনি বলেছেন তার যেহেতু লক্ষ্য ইন্টেলেকচুয়াল, সাংস্কৃতিক, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তিনি সবসময় ভেবেছেন নির্বাচনে না লড়ে কি করে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা যায়। অবশ্যই মাহফুজ আলম, আসিফ মাহমুদের মতো কারো যদি হঠাৎ কপাল খুলে যায় সরাসরি গিয়ে মন্ত্রী হতে পারেন, তাহলে আপনি নির্বাচনে লড়বেন কেন? আপনি এক মন্ত্রী পদ থেকে আপনি আরেক মন্ত্রী পদ বানিয়ে নেবেন এবং বরাবরের মতো আপনি মন্ত্রীর বাংলোতেই থাকবেন। কাজেই মাহফুজ আলম বলে বসেন যে নির্বাচনে তার তেমন আগ্রহ নাই। তিনি বলছেন যে বিএনপি যেহেতু আগেই লক্ষ্মীপুর 1-এ মনোনয়ন দিয়ে দিয়েছিল, কাজেই তারাও তখন তাকে বোঝায় যে নির্বাচন করার দরকার নেই, বরং নির্বাচনের পরে মন্ত্রীপদ অথবা উচ্চকক্ষের আসন বরাদ্দ থাকবে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম এক বিচিত্র ক্যারেক্টার। মানে বাংলাদেশে কেমন ভাগাভাগির রাজনীতিটা শুরু হয়েছে এটা বুঝবার জন্য মাহফুজ আলমের পরিবারকে বোঝাই যথেষ্ট। মাস্টারমাইন্ড মাহফুজ সরাসরি মন্ত্রী হয়ে গেছেন 5ই আগস্টের পর, এখনো মন্ত্রী বাড়িতে আছেন। বাবা বিএনপির ইউনিয়ন পর্যায়ের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরে আছেন। মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভীষণ জামাত বিরোধী। তিনি বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে, জামায়াতে ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন। সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন শাপলা করি নিয়ে, এনসিপির প্রার্থী হিসেবে, জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে। ভাবো, ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে, বাবা করেন বিএনপি, ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চকক্ষে আসন পাবেন। মাহফুজ আলমের এই যে বিস্ফোরক মন্তব্য যে বিএনপি তাকে কথা দিয়ে রেখেছে, তাতে আরেকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে তার মানে এই দলগুলো এরই মধ্যে এমনকি উচ্চকক্ষের যে 100 আসন সেই আসনগুলো এক রকমের ভাগাভাগি করে রেখেছে। উচ্চকক্ষ গঠিত হবে 100 আসন বিশিষ্ট এবং জুলাই সনদ অনুযায়ী, মানে তাদের এই সংস্কার প্রস্তাব অনুযায়ী যা আমরা পেলাম 5ই আগস্টের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে, সেই ফলাফল হিসেবে যা পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে, তার মধ্যে একটি হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনৈতিক দলগুলো যে আনুপাতিক প্রতিনিধিত্ব হারে সদস্য পদ নির্ধারিত হবে। তার মানে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সে দলের জন্য তত আসন নির্ধারিত হবে। এখন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ মঞ্জু থেকে শুরু করে ছোটখাটো বহু দলের একমাত্র স্বপ্ন হয়ে উঠেছে, যারা কিনা টকশোতে গিয়ে কিংবা গায়ের জোর দেখিয়ে কিংবা অশ্লীল বাক্যবান ছুড়ে গত কমাসে বিরাট বিখ্যাত হয়ে উঠেছেন, এদের সকলের লক্ষ্য এখন উচ্চকক্ষ। এবং পত্রপত্রিকার খবরে এটাও মেরেতু মাত্র 1% ভোট পেলেই একটি সদস্য পদ হলেও পাওয়া যাবে, যেহেতু এটি 100 আসনের। কাজেই এই ছোট দলগুলো এখন থেকেই ঠিক করে রেখেছে কারা কারা কটি করে আসন নেবে ওই উচ্চকক্ষে। তার মানে এই যে নতুন বন্দোবস্তের এত আলাপ করেছেন মাহফুজ আলমেরা, আসলে তারা নতুন বন্দোবস্তটা করেছেন এই যে এরপর তারা আজীবন মন্ত্রী থাকবে। তার মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সঙ্গেও কি এমন
এমন কোনো কথা দেওয়া হয়ে গেছে জামায়াতে ইসলামীর, তিনি তো আবার এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারও বিএনপি থেকে নির্বাচন করবেন এমন একটা কথা চালু ছিল। তারপর তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানমন্ডি থেকে নির্বাচন করবেন। হঠাৎ করে এমনকি তিনি নির্বাচনী র্যালিও শুরু করেছিলেন ধানমন্ডির সেই আসনে। হঠাৎ করে তিনি আবার এসে এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিলেন, মানে জামায়াতের ছায়াতলে এসে উপস্থিত হলেন। মাহফুজ আলম ভীষণ জামায়াত বিরোধী, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদেরা জামায়াতের দুই দলের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজ নিজ পদ ওখানেও নিশ্চিত করেছেন। মাহফুজ আলমের মন্তব্য তাই এই সব কারণ মিলিয়ে বিস্ফোরক মন্তব্য বটে। তার মানে নির্বাচনটা এমনই একটা ভাগাভাগি বোঝাপড়ার নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে কে কোন পদে যাবে, কে মন্ত্রিত্ব পাবেন, কে সংসদে মনোনয়ন পাবেন থেকে কে উচ্চকক্ষের কোন আসন পাবেন সবই ঠিক হয়ে আছে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বরং সম্ভবত সবচেয়ে স্পষ্ট যে অবস্থানটা সেটা প্রকাশ করেছেন। তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তারা জাতীয় সরকার গঠনে প্রস্তুত, কারণ তারা সরকার 5 বছরের জন্য স্থিতিশীলতা পাবে না। জামায়াতের আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েও এই কথা বলেছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান আবারও বসবেন কিভাবে সরকারটা গঠন করা যায় সে প্রসঙ্গে। কিন্তু বিএনপি যে একটা একক সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপি সরকার গঠিত হবে এবং বিএনপি ভীষণভাবে জামায়াত বিরোধী এমন একটা অবস্থান নিচ্ছে, সেই অবস্থানের পেছনে সত্যতা কতটুকু আছে সেটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নাকি পুরোটাই একটা সাজানো গোছানো নকশার নির্বাচন চলছে, যেই নকশায় প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হবে, উপপ্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, সকলের জন্য পদ 9000 বর্গফুটের ফ্ল্যাট থেকে শুরু করে মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা চিরকালের মতো কথা মাহফুজ আলমরা এতদিন বলেছেন সেটা আসলে তাদের জন্য একটা ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত বলেই এখন বোঝা যাচ্ছে। জামায়াতের আমির পতিতা বলেছেন নারীদেরকে। সারসংক্ষেপে এই কথা নিয়ে বাংলাদেশ এখন তোড়পাড়। বিএনপি বিভিন্ন বাম সংগঠন, ছাত্রদল, যুবদল, মহিলা দল এদেরকে মিছিল বের করার জন্য অর্থায়ন করছে কি জানি না, তবে চাপাচাপি করছে ব্যাপক আকারে। তবে এটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার বিএনপির সবচাইতে জ্ঞানী, গুণী, টুনি ওয়াহিদুজ্জামান এবং ফাহাম আব্দুল সালাম। কিন্তু এখানে সততা কতটুকু? ফাহাম আব্দুল সালাম তো আমাদের অভিনেত্রী বাদনের সাথে প্রায় নৃত্য করার সমতুল্য হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, মাস 7 আগে, 6 থেকে 7 মাস আগে বাদন জামায়াতের আমিরের একবার প্রশংসা করেছিল কোনো এক কারণে। সততা বা তার পছন্দ, কেন তার ব্যক্তিত্ব, কথাবার্তা পছন্দ, এই কারণে তাকে জবাবদিহিতা করতে হয়েছে। আরেক বাস্টার আছেন, ছাপড়ি, বেয়াদব, অসভ্যের বাচ্চা, সেই তানভীর তারেকের অনুষ্ঠানে নিয়ে কমপক্ষে এই বিষয় নিয়ে বলেন 5 মিনিট না হলে তো 4 মিনিট নিশ্চিত তাকে ইন্টারোগেশন করেছে। কেন বললো এটা বলা যায় কিনা? শেষ পর্যন্ত আজমিরি হক বাঁধন বলেছে, একটা ব্যক্তি হিসেবে যদি ডাক্তার শফিকে আমি দেখি তাহলে তাকে আমার ভালো লাগে। আমি এই কথাটা বলেছি। তার অর্থ এই নয় যে সেই দলকে আমি ভোট দিব, ক্ষমতায় চাইব, এবং যে দলটি নারী হিসেবে নারীদেরকে ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বাধা, অব্লিগেশন তৈরি করেছে, সেই দল থেকে আমি ক্ষমতায় দেখতে চাইব না। তবে ব্যক্তি হিসেবে ডাক্তার শফিককে আমার খুবই ভালো লাগে। এই যে শেষ পর্যন্ত তাকে এটা বলতে হয়েছে, না আমি জামাতের ভোট দিব না, মানে এটা তার বুঝে পাচ্ছেন। সাজিয়া নাজিম জয় একটা আছে না, সাজিয়া নাজিম জয়, তানভীর তারেক, এরা কিন্তু ওই চ্যানেল আইয়ের প্রোডাকশন, বুঝছেন, মানে ভারতের সব ক্যান্টনমেন্ট। যাই হোক, এখন ফাহাম আব্দুল সালাম যেটা বলছে জামায়াতের আমির যে টুইটার হ্যাক হয়েছে, এটা দেখানো হয়েছে পাকিস্তান থেকে হ্যাক হয়েছে। আপনি ভিপিএন ইউজ করছেন না, ভিপিএন কিন্তু ধরেন আপনার কাছে একটা মোবাইল আছে, এখন দেশে ইন্টারনেট নাই, এখন আপনি ভিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন, সেখানে আপনার লোকেশন জানতে চাইবে, আপনি লোকেশন দিয়ে দিলেন পাকিস্তান, ঠিক আছে। কিন্তু দেখানো হয়েছে আবার রাষ্ট্রপতির ছুপ্পুর অফিস অর্থাৎ বঙ্গভবন থেকে ব্যবহার করা হয়েছে, যেই কম্পিউটার থেকে খুঁটিবাড়ি করে জামায়াতের আমিরের ডিভাইস ইউজকৃত ব্যবহৃত ডিভাইস কম্পিউটার বঙ্গভবনে, কিন্তু প্লেস দেখাইছে রাওয়ালপিন্ডি। ওই যে তাড়াহুড়া করতে গিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যে করছে, তো হ্যাক করছে। নিজেকে জামায়াতের আমিরের অ্যাডমিন আছে ধরেন 5 জনে তার আইটি টিম ম্যানেজ করে, বা 7 জন। তো ও নিজেকে ধরেন সুপ্পু ফয়েজ তাইবের কথা বললাম এই কারণে, মাইন্ড করবেন না। ফয়েজ তাইব হলো বাংলাদেশের আইটি উপদেষ্টা, মানে মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, এই কারণে তাকে দায় দিতে হবে। ধরেন ফয়েজ তাইব দ্রুত হ্যাক করলো, এই কম্পিউটার থেকে ঢুকে সে একটা পোস্ট দিল, যে পোস্টটা নিয়ে এত স্ট্যাটাস দিল, একটা যেটা নিয়ে এত মানে সমালোচনা দিয়ে নিজেকে অ্যাডমিন ঘোষণা করলো, অর্থাৎ 8 জন হয়ে গেল অ্যাডমিন। তারপর সেখান থেকে পোস্ট দিয়ে সাইন আউট করে দিল। এরপর একটা স্ক্রিনশট নিল, সাইন আউট করার আগে স্ক্রিনশট নিয়েছে, স্ক্রিনশট নিয়ে সে সাইন আউট করছে। এবার সেই স্ক্রিনশট বিএনপির হাতে, আইটি টিমের হাতে, ঠিক আছে, কারণ সবার আগে কিন্তু এটা করেছে তারা। এখন কথা হলো, ওয়াকার হইলেও এখন এগুলোর নখদর্পণে রাখে, এই কারণে ওয়াকারকে আজকে হয়তো ক্ষমতার কারণে সে জবাব তার কাছে কেউ চাইবে না, জবাব দিতে হবে এবং এটা বেরোবে। ফায়েজ তাইব অবশ্যই এই দায়িত্ব তার, সেই দায়িত্ব আছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এটা দায় নিতে হবে, প্রেসিডেন্টের অফিসে এটা দায় নিতে হবে, খুব স্বাভাবিকভাবে। এখন আজমিরি হক বাদনের সেই ভিডিও বক্তব্য যে জামায়াতকে আমি ক্ষমতায় চাই না, তারা নারী অধিকারের ব্যাপারে বাধা। ভাই, যারা নারীদের হিজাব ছিঁড়ে ফেলে, শাড়ি খুলে ফেলে, ধর্ষণ করে, গত 5-6 দিনে 17টা ঘটেছে, তাদেরকে ভোট দিবে। আর যাদের কাছে সবচেয়ে নিরাপদ নারীরা, জামায়াতের কাছে, আমি জামায়াতের কথা বলবো, তাদেরকে ভোট দিবে না। এই হলো, যাই হোক, আজমিরি হকের দিক। তারপর আজমিরি হকের একটা সততা আছে। কিন্তু ফাহাম আব্দুল সালাম যেটা লিখছে যে পাকিস্তানি থেকে হ্যাক করা হয়েছে, সেটার স্ক্রিনশট রাখা হয়েছে। আচ্ছা, জামায়াত যদি এই স্ট্যাটাস দেয় তাহলে কি এটার স্ক্রিনশট রাখবে? কখনোই তো রাখবে না। এবং জামায়াত যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের মানে টিম, আইটি টিম যখন নিয়ন্ত্রণে নিয়েছে, তখন কিন্তু আবার এটাকে, তবে তার সার্কেলটা কোথায়, এই কারণে এটা নিয়ে আলোচনা করছি। জামায়াতের আইটি টিমেরও দোষ থাকতে পারে। সবচেয়ে বড় কথা, তারা পারে নাই, তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিছু সময়ের জন্য হলেও, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। তো এখন এই যে ফাহাম আব্দুল সালাম বলতেছে, হ্যাঁ এটা
এটা যে প্রেসিডেন্টের ভবনের আইপি অ্যাড্রেস দেখলে তো বোঝা যায়, প্রত্যেকটা কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, না? প্রেসিডেন্টের ভবন তো এটা দেখা যাচ্ছে। তার মানে এগুলো সব নিয়ন্ত্রণ হলো প্রেসিডেন্ট ভবন এবং ছুপ্পু বিটিসিএল। বিটিসিএল 100% জানে ফায়েজ সাহেবের নিয়ন্ত্রণে, ওয়াকারুজ্জামান 200% জানে, হ্যাঁ, আর বিএনপি জানে ধরেন 100%। কারণ এটার ফিল পুরো বিএনপি নিতেছে। এখন কথা হচ্ছে বিএনপি এটা নিয়ে যা করতেছে এটা হলো কি, বিএনপি আতঙ্কিত, কোনো দিক থেকে পেরে উঠছে না। নারী ভোট নিয়ে তারা তাদের হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ইতিমধ্যে আবার সিলেট 6 আসনে তার যে নিজের ধানের শীষ দেখাই দিচ্ছে, এটা তো আপনারা জানেন। নিজের ধানের শীষ প্রদর্শন করেছে সে। এটা নিয়ে এটাকে ধামাচাপা দিতে হবে। এরপরে নারী ভোট জামায়াত তো ভূমিধস গড়ে দিতে পারে। এই কারণে নারীদের এখন বাংলাদেশের যেসব নারীবাদীরা ধরেন দেশে কয়জন নারী আছে, বাংলাদেশের অধিকাংশ নারী চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। 98.5% নারীরা চায় পুরুষরাই নেতৃত্ব দেয়। এখন এই যে 2000-3000 নারীর কথা শুনে নারীরা কি তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত সবাই নিবে না? এখন এই যে ফাহাম আব্দুল সালাম এই অসততাটা দেখাইছে, এদেশের তরুণরা কিন্তু তার উপর একসময় আস্থা রাখতো। এই যে বিএনপির যে লোকের ল্যাংটা ছবি প্রকাশ পাইছে ধানের শীষের প্রার্থী, এই যে বিএনপির লোকেরা কয়েকজনের হিজাব ছিঁড়ে ফেলেছে, এটা কি নারীদের অধিকার হরণ হয় নাই? এটা নিয়ে কি ফাহাম আব্দুল সালামের পোস্ট দেখেছেন বা কোনো টেলিভিশন খবর দেখেছেন? এরপরে আপনার এই যে দেবিদ্বারে যে বিএনপি ধানের শীষের প্রার্থীটা বাতিল হয়েছে ব্যাংক চুরি লোনের কারণে, সেটা কি ফাহাম আব্দুল সালাম করে? সততাটা কোথায়? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তারেক রহমান প্রথম পরীক্ষা ব্যর্থ। বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আর কোনো সুযোগ দেওয়া উচিত না, সুযোগ দেওয়া যাবে না, সুযোগ পাবে না। তারেক যে নিজের যুক্তিতে নিজে ধরা খাচ্ছে, মিনিমাম স্মার্টনেস তার মধ্যে নাই। একজন টেনে ইন্টার পাস করা নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বকে যাওয়া এক ছেলে এবং খাম্বা হিসেবে স্বীকৃত তারেক যা করছেন সাজারে গোছানো স্মার্টনেস নাই। এমন এমন কথা বলেন যে নিজেই ধরা খান। এটা জানেন না যে কুমিল্লা 2000 সাল থেকে ইপিজেড আছে, এটা জানেন না নরসিংদী থেকে বাংলাদেশ ভূমিকম্পের উৎপত্তি হয়, এটা জানেন না তিস্তা ব্যারেজ আছে, তিনি তিস্তা ব্যারেজ নির্মাণ করবেন। আপনি চিন্তা করছেন যে কোন জগতে থাকে, পড়াশোনা করেন, জানবে কিভাবে? যদি বলি যে উগান্ডার রাজধানী কোথায়, কাম্পালা না ইপালা, ওইটা বলতে পারবে না, কাম্পালা না বেশি পালা। সাধারণ জ্ঞানে যদি 10টা প্রশ্ন করি যে পারতে পারে। পরের বার তারেক রহমান তার প্রথম পরীক্ষায় ব্যর্থ। অতএব এই ব্যর্থতার কারণে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফর্ম ফিল আপ করতে দেওয়া যায় না। বিএনপি যেহেতু ব্যর্থ, এখানে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ বিএনপি পাবে না, পাওয়ার হকদার নয়। দর্শক, তারেক নিজে বলছেন বিএনপি একমাত্র দল যাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। তারেক রহমান এবার জামাতের অভিজ্ঞতা নাই, তাদের অভিজ্ঞতা আছে। অতএব জামাত প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি তারেকের অভিজ্ঞতা কি, তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি কোনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিছু ছিলেন না। অভিজ্ঞতা দেখেই যদি ভোট দেওয়া উচিত হয় তাহলে তারেক তো কোনো ভোট পান না, কারণ তিনি তো কিছু না। দেশ পরিচালনার অভিজ্ঞতা ছিল খালেদা জিয়া, সে তো মারা গেছে, জিয়াউর রহমান সে তো মারা গেছে। আপনি কোন চাটের বল, আপনি কি করেছেন? আপনি তো এখানেই ধরা খেয়েছেন। এই যুক্তি কেন দেন? নাম্বার 2, অভিজ্ঞতা যদি ধরা হয়, দেশ পরিচালনার অভিজ্ঞতা, পৃথিবীতে এরকম নিকৃষ্ট শাসনের এক্সাম্পল খুব কম আছে। একদম পোস্ট শাসন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, 21 আগস্ট গ্রেনেড হামলা, তৎকালীন বিরোধী দলীয় নেতাকে হত্যা চেষ্টা, জঙ্গিবাদের উত্থান, 63 জয় বোমা হামলা থেকে শুরু করে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। 2006 সালে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি হয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আওয়ামী লীগ আমলে তার ধারে কাছে হয়নি। যেহেতু বিএনপি শাসন আমলে 10 ট্রাক অস্ত্র মামলা, ট্রাকে ভরে ভরে জাহাজ ভরে অস্ত্র অনেক, আপনি চিন্তা করছেন কোন পর্যায়ে সন্ত্রাসী দল এই অস্ত্রগুলো করে। এরপরে এরকম কত বর্ণনা শুনবেন? তারেক নিজে যে পরিমাণ অর্থ পাচার করেছে, হাসিনার সেই অর্থ পাচার করতে লেগেছে 5 বছর। হাসিনা 15 বছর ছিল বলে অর্থ পাচার ভলিউমটা বেশি, কিন্তু তারেক একা যে পরিমাণ অর্থ পাচার করেছে, তারেকের অর্থ পাচার মালয়েশিয়া থেকে যে পরিমাণ ফিরিয়ে আনা হয়েছে, ওইটাই তো হাসিনা 5 বছর লেগেছে, হাসিনা সরকার। অতএব পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম শাসন ছিল বিএনপি শাসন। অতএব তাদের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা দেখলে তো তারা ভোট পাওয়ার যোগ্য না। তো কেন ভোট দিবেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ভোট দিবেন, হাও ভবন খাম্বা এদেরকে ভোট দিবেন? এটা তো হতে পারে না। এই জায়গায় তো ধরা হয়। এরপর আসেন অভিজ্ঞতা, দেশ পরিচালনার অভিজ্ঞতা, এটা বিবেচনা যদি ভোট দেওয়া উচিত হয়, তাহলে বিএনপি প্রথমবার ক্ষমতা এসেছিল কোন অভিজ্ঞতা নিয়ে? কোন অভিজ্ঞতা ছিল না, তাহলে কেন ভোট দিয়েছেন তাদেরকে? প্রথমে তো স্টার্ট করে ক্লাস 1 এর আগে তো, বা প্লের আগে তো কোনো ক্লাস থাকে না, শুরুটা তো প্লে থেকে হয়। ওই প্লের স্টুডেন্টই এক পর্যায়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। তাহলে বিএনপি তো কোনো একটা জায়গা থেকে শুরু করেছিল, এখন তারা অভিজ্ঞতা ধোয়াই দিচ্ছে কেন? এটা আরেকটা ধান্দাবাজি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করতে হলে, প্রধানমন্ত্রী হতে হলে আপনার ক্যাপাসিটি লাগবে। এখন যদি তুলনা করেন যে বিএনপি তারেক বা বিএনপি প্রার্থীদের ক্যাপাসিটি কি, তাদের যোগ্যতা সক্ষমতা কি, তারা কি পাস করেছে, তাদের একাডেমিক সার্টিফিকেট একটু দেখান। জীবনে কোনো একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করেছে, কোনো একটা প্রতিষ্ঠান চালিয়েছে, তার আন্ডারে 10 জন লোক চাকরি করেছে, কোনো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? 200 জন লোককে দুপুরে ভাত খাওয়ার দাওয়াত দিলে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন? সব তো অন্যের উপর নির্ভরশীল। দল করে নিজে শুধু সিগনেচার করেন আর রুমে বসে ভিডিও সার্ভিস দেন। এখন অবশ্য বিএনপির এমপি ক্যান্ডিডেটটাও ভিডিও সার্ভিস দেন। সিলেট 4 আসন সম্ভবত ভিডিওতে সার্ভিস দিচ্ছেন, আর শুধু দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক বসে আই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, এইগুলো ল্যাংটা হয়ে তারা সবার আগে বাংলাদেশ করছেন। তো দর্শক, এখানে তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। তারেক যে কি অভিজ্ঞতা, ইন্টারভার্স তারেকের অভিজ্ঞতা রাখি নাই। আর ডাক্তার শফিকুর রহমান, তিনি ডাক্তার, তিনি সরাসরি দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান তিনি।
তাতে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার আছে, আর তার কি আছে? কিছু নেই। কি তিনি পারবেন নাকি? কিন্তু কিছুই পারবেন না। তার কাজ কি আর অন্যের মাধ্যমে কি করবেন এটি ঠিক মতো জানেন না। সত্য দর্শক, এই জায়গাতে ধরা যাচ্ছে। তারেক নিজেই বিএনপিকে ডুবাচ্ছেন, ব্যর্থ। আবার দেখেন এই ইন্টারপাস নেতা বলছে ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য দেশের মানুষ। বিএনপির প্রধান শত্রু ধর্ম, ইসলাম।